হ্যালো গাইস, আর এস সিনে এক্সপ্লেইনে আপনাদের স্বাগতম। আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি কোরিয়ার সবচেয়ে বহুল আলোচিত একটি সার্ভাইভাল ড্রামা, যার নাম স্কুইড গেম। তো স্কুইড গেম সিজন 1-এর এক্সপ্লেইন শুরু করা যাক। ড্রামার শুরুতে গিহুন নামের একজন লোককে দেখানো হয়, যে এই ড্রামার অন্যতম লিড ক্যারেক্টার। গিহুন কোনো কাজকাম করে না, বলতে গেলে অকম্মর ঠেকি। অন্যদিকে আবার জুয়াও খেলে, তার উপর আবার ধার দেনারও চাপ আছে। সে তার মায়ের সাথে একই বাসায় থাকে। আজকে তার একমাত্র মেয়ে গায়ংয়ের জন্মদিন, এজন্য তার মা তার মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু টাকা দেয় তার মেয়েকে ফ্রাইড চিকেন খাওয়ানোর জন্য। কিন্তু সে তার মায়ের কাছে আরও কিছু টাকা চায়। এরপর তার মা তাকে বাড়তি কিছু টাকাও দিয়ে দেয়। এটা দেখে বোঝা যায় তার ফিনান্সিয়াল কন্ডিশন একদমই বাজে। এজন্য তার বউ তাকে ডিভোর্স দিয়ে অন্য একটা লোককে বিয়ে করে নিয়েছে এবং তার মেয়ে গায়ং তার মায়ের সাথেই থাকে। তার মা বাজারে সবজি বিক্রি করে কোনো রকম সংসার চালায়। এরপর তার মা যখন সবজি বিক্রি করার জন্য বাহিরে চলে যায়, তখন সে তার মায়ের এটিএম কার্ডটা চুরি করে নেয়। সে এটিএম বুথ থেকে টাকা উইথড্র করে নেয়। এরপর সে চলে যায় জুয়া খেলতে। তো এখানে প্রথম দিকে সে হেরে যায়, কিন্তু একদম শেষ মুহূর্তে সে অনেকগুলো টাকা জিতে যায়। টাকাগুলো ভাঙানোর জেতার আনন্দে ক্যাশ কাউন্টারে থাকা মেয়েটিকেও কিছু টাকা টিপসও দিয়ে দেয়। এরপর ফোনে কথা বলতে বলতে বাহিরে চলে আসে। বাহিরে এসে দেখে কিছু লোক তার দিকে দৌড়ে আসছে। এই লোকগুলো আসলে তার পাওনাদার। গিহুন তাদেরকে দেখে পালানোর জন্য দৌড় দেয়। দৌড়ানোর সময় তার একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। তারপর তাকে সরি বলে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু পাওনাদাররা সাথে সাথে সেখানে গিয়েও হাজির হয়। তারা মেরে গিহুনের নাক মুখ ফাটিয়ে দেয়। সে তাদের বলে, আমার কাছে টাকা আছে, আমি তোমাদের টাকা শোধ করে দিব। কিন্তু সে যখন পকেটে হাত দেয়, দেখতে পায় তার পকেটটা কাটা। সে বুঝতে পারে একটু আগে যে মেয়েটির সাথে তার ধাক্কা লেগেছে, সেই মেয়েটি আসলে তার টাকাগুলো মেরে দিয়েছে। এরপর সে পাওনাদারের কাছে হাত জোড় করে আরও একটা মাসের সময় নেয়। এরপর পাওনাদাররা তার বন্ডে একটা টিপসই নেয় এবং বলে সামনের মাসে যদি সে টাকা ব্যাক না দেয়, তাহলে তার একটা কিডনি আর একটা চোখ বিক্রি করে তাদের টাকা আদায় করবে। মারটার খেয়ে গিহুন আবারও ক্যাশ কাউন্টারে চলে আসে। সে একটু আগে যে মেয়েটিকে টাকার টিপস দিয়েছিল, সেই টাকাগুলো তার কাছ থেকে আবার ফেরত নেয়। এরপর সে কোনো রকম একটা গিফট ম্যানেজ করে মেয়েকে নিয়ে একটা সস্তা রেস্টুরেন্টে খেতে যায়। তার মেয়ে তার বাবার আনা সেই গিফটটা দেখে কিছুটা বিব্রত বোধ করে, কারণ সেটা একটা খেলনা পিস্তল ছিল, আবার সেটায় লাইটারও ছিল। গায়ং বলে এটা সাথে নিয়ে গেলে মা বকাবকি করবে, এজন্য গিহুন পিস্তলটা তার কাছেই রেখে দেয়। সে তার মেয়েকে বলে পরের বার্থডেতে সে আরও অনেক ভালো একটা গিফট দেবে। এটা শুনে তার মেয়ে কিছু একটা বলতে গিয়েও আর কিছু বলে না। গিহুনও এই ব্যাপারটা খেয়াল করে। মেয়ের সাথে একটু সময় কাটিয়ে তারপর তাকে পৌঁছে দিয়ে আসে তার মায়ের কাছে, মানে তার প্রাক্তন স্ত্রীর কাছে। মেয়েকে রেখে মেট্রো স্টেশনে আসতেই একটুর জন্য সে ট্রেনটা মিস করে ফেলে, তাই সে স্টেশনের বেঞ্চে বসে পড়ে। তারপর তার কাছে একজন সেলসম্যান আসে এবং তার সাথে একটা গেম খেলার অফার দেয়। গেমটার নাম দাগজি। গেমটার নিয়ম হলো একটা কার্ড মেঝেতে থাকবে, আর অন্য একটা কার্ড দিয়ে সেই কার্ডটাকে উল্টাতে হবে। তো যতবার গিহুন গেমে জিতবে, ততবার তাকে 1 লাখ ওন দেওয়া হবে। আর যদি সেলসম্যান জিতে যায়, তাহলে গিহুনকে 1 লাখ ওন দেওয়া লাগবে। সেলসম্যান তাকে প্রথমে খেলার সুযোগ দেয়, তাই গিহুনও রাজি হয়ে যায়। তার কাছে যেহেতু কোনো টাকা নেই, তাই সে নিজের লাককে একবার ট্রাই করে দেখতে চাইছিল। কিন্তু তার ভাগ্য খারাপ, প্রথম রাউন্ডেই সে হেরে যায়। সে লোকটিকে বলে তার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। তখন সেলসম্যান বলে, তুমি চাইলে টাকাটা ফিজিক্যালিভাবেও ফেরত দিতে পারো। এই বলে সেলসম্যান গিহুনকে একটা চর মেরে দেয়, আর তাকে বলে প্রতি 1 লাখ ওনের বিনিময়ে তাকে একটা করে চর খেতে হবে। গিহুনও এটাতে রাজি হয়ে যায় এবং আবারও খেলতে যায়। এভাবে কয়েক রাউন্ড খেলে আর প্রতিবারেই সে হারে এবং একটা করে চর খায়। তো এভাবে কয়েকবার চর খাওয়ার পর আর তারপর সে গেমটা জিতে যায়। জিতে গিয়ে সেলসম্যানকে চর দিতে গেলে সে তাকে টাকা দিয়ে দেয়, আর এটা দেখে গিহুনেরও লোভ লেগে যায়। তাই আরও কয়েকটা রাউন্ড খেলে আর অনেকগুলো টাকা জিতে যায়। সে আনন্দে টাকাগুলো গুনছিল। তখন সেলসম্যান তাকে বলে, তুমি চাইলে এভাবে আরও কিছু গেম খেলে টাকা উপার্জন করতে পারো। এটা বলে সে গিহুনকে একটা কার্ড দেয় এবং বলে তাদের খুব বেশি স্পট ফাঁকা নেই, তাই আগ্রহী হলে গিহুন যেন ওই কার্ডে দেওয়া নাম্বারে ফোন করে। গিহুন ফ্রড ভেবে এই ফাঁদে আর পা দিবে না বলে বাসায় ফিরে যায়।
তো বাসায় ফেরার আগে সে মাছ কিনে নেয়। রাস্তায় একটা বিড়ালকেও মাছের লেজ খেতে দেয়। যাই হোক, জুয়ারি হলেও তার মনটা নরম আছে। এরপর বাসায় ফিরে খাবার খাওয়ার সময় তার মাকে বাজার সদাই করার জন্য কিছু টাকাও দিয়ে দেয়। অকর্মঠ ছেলের এতগুলো টাকা উপার্জন করেছে, এটা যেন তার মায়ের বিশ্বাসই হচ্ছিল না। তিনি বলেন গায়ংকে তার মা এবং তার সৎ বাবা আগামী বছর আমেরিকায় নিয়ে যাচ্ছে। গিহুন যদি তার মেয়েকে নিজের কাছে রাখতে চায় তাহলে কোর্টে প্রমাণ করতে হবে মেয়েকে লালন পালন করার জন্য তার যথেষ্ট সামর্থ্য আছে। এর জন্য তাকে প্রচুর টাকা উপার্জন করতে হবে, তা না হলে মেয়েকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। মায়ের কথা শুনে গিহুন বুঝতে পারে তখন তার মেয়ে এই কথাটা বলতে গিয়েও বলতে পারেনি। রাতে শুয়ে শুয়ে ভাবে এবার তার মেয়ের জন্য তাকে কিছু করতেই হবে। তো অনেক ভাবার পর সে ওই কার্ডে দেওয়া নাম্বারে কল করে জানায় সে খেলায় অংশগ্রহণ করতে আগ্রহী। এরপর গিহুন বাহিরে অপেক্ষা করে। একটু পর একটা গাড়ি এসে গিহুনকে তুলে নেয়। এরপর গাড়ির ভেতরে একটা গ্যাস ছাড়া হয় এবং গিহুন অজ্ঞান হয়ে যায়। গিহুনের যখন জ্ঞান ফিরে ততক্ষণে সকাল হয়ে গেছে। তাকে একটা বড় গণরুমে রাখা হয়েছিল। তো এখানে গিহুন ছাড়াও আরও 455 জন প্লেয়ার ছিল। এখানে প্রত্যেকের ড্রেস বদলে ইউনিফর্ম দেওয়া হয়েছিল আর প্রতিটা ইউনিফর্মে প্লেয়ারদের নাম্বারও দেওয়া হয়েছিল। গিহুন উঠে এসে দেখে একজন বৃদ্ধ লোক সবাইকে গুনছিল। এই বৃদ্ধ লোকটাই এখানকার প্রথম প্লেয়ার আর ওনার নাম হলো ইলনাম। আর গিহুন ছিল এখানকার লাস্ট, অর্থাৎ 456 নম্বর প্লেয়ার। গিহুন ইলনামকে বলে এখানে তো লেখাই আছে 456 জন খেলোয়াড়, তাহলে গুনার কি প্রয়োজন? ইলনাম বলে তার মাথায় একটা টিউমার আছে, তাই সব কিছু ভুলে যায়, এজন্য ডাক্তার তাকে গুনাগুনি করতে বলেছে। গিহুন লোকটির সাথে কথা বলছিল, তখন সে শোরগোল দেখতে পায়। জাং ডিওকসুক নামে এক বদমাশ লোক কাংসে বিয়োক নামে একজন মেয়েকে মারছিল। কাং একসময় ডিওকের গ্যাংয়ের মেম্বার ছিল, কিন্তু স্বাবলম্বী হওয়ার জন্য কাং ডিওকের গ্যাং ছেড়ে পালিয়ে গিয়েছিল। আজকে এতদিন পর দেখতে পেয়ে এজন্যই কাংকে সে মারছিল। গিহুন এগিয়ে গিয়ে দেখে ডিওক যাকে মারছিল সে আসলে ওই মেয়েটাই, যে গিহুনের পকেট কেড়ে তার টাকাগুলো চুরি করেছিল। এবার গিহুনও ছুটে গিয়ে কাংয়ের সাথে ঝামেলা পাকিয়ে দেয়, তাকে তার টাকার ব্যাপারে জিজ্ঞেস করা শুরু করে দেয়। ঠিক তখনই মাস্ক পরা কিছু অদ্ভুত ধরনের পোশাক পরা লোক চলে আসে। এরা মূলত এখানকার গার্ড, যারা সঠিকভাবে এই গেমগুলোকে পরিচালনা করবে। তাদের মধ্যে একজন গার্ড সবাইকে অ্যালার্ট করে দিয়ে তার কথাগুলো শুনতে বলে। প্লেয়ারদের যেহেতু অজ্ঞান করে এখানে নিয়ে আসা হয়েছিল, তাই অনেকে এই গেমের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিল। গার্ড বলে তারা কাউকে এখানে জোর করে তুলে আনেনি, বরং এখানকার অনেকেই ঋণে ডুবে আছে, তাই এই পথ বেছে নিয়েছে। সে কয়েকজনের ডিটেলসও তুলে ধরে এবং বলে তারা এখানকার সব প্লেয়ারদের ব্যাপারে A to Z সবই জানে, তাই কেউ যেন এখানে হট্টগোল না করে। এরপর সে গেমের ব্যাপারে কিছু রুলস জানায়। প্রথমত, কোনো খেলোয়াড় খেলা বন্ধ করতে চাইলে তা পারবে না। দ্বিতীয়ত, কোনো খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানালে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। তৃতীয়ত, অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে কোনো মুহূর্তে অধিকাংশ খেলোয়াড় খেলা বন্ধ করার পক্ষে থাকলে খেলা বন্ধ করে দেওয়া হবে। এরপর উপরে বিশাল একটা বড় কাঁচের কন্টেইনার দেখানো হয়। গার্ড বলে এখানে মোট 6 রাউন্ড খেলা হবে। প্রতিটা রাউন্ডের শেষে এখানে টাকা জমা হবে। শেষ পর্যন্ত যে এই গেমটা জিতবে সে এই কন্টেইনারের সমান টাকা পেয়ে যাবে। এটা শুনে সবাই খেলতে রাজি হয়ে যায়। এরপর সব প্লেয়ারদের এগ্রিমেন্ট পেপারে সাইন করানো হয় এবং ছবি তুলে নিয়ে গেমের জন্য সব প্রসেসিং শেষ করা হয়। আর এই সব কন্ট্রোল রুমে বসে অন্যরকম একজন পোশাক পরা লোক তদারকি করছিল। এই লোকটার ছদ্মনাম হলো ফ্রন্টম্যান, আর এই ফ্রন্টম্যান হচ্ছে এই পুরো গেমটার নিয়ন্ত্রক। এরপর সব প্লেয়ারদের একটা ফিল্ডে নিয়ে আসা হয়। এখানে গিহুন তার ছোটোবেলার বন্ধু সাঙ্গুকে দেখতে পায়। সাঙ্গু ছোটোবেলা থেকেই অনেক ট্যালেন্ট, সে অনেক বড় কোম্পানিতে চাকরি করত। তাকে গ্রামের গর্ব বলা হতো, কিন্তু সেও ঋণের দায়ে এখানে যোগ দিয়েছে। গিহুনের যেন বিশ্বাসই হচ্ছিল না। গিহুন তাকে এখানে কেন এসেছে জিজ্ঞেস করলে সাঙ্গু বলে সে এ ব্যাপারে তাকে পরে জানাবে। এদিকে ফ্রন্টম্যান তার রুমে বসে টিভি স্ক্রিনে সব প্লেয়ারদের খেলা দেখতে থাকে। এরপর গ্রাউন্ডে একটি বিশাল বড় রোবোটিক পুতুল দেখানো হয়, যে এই প্রথম রাউন্ডের খেলাটি পরিচালনা করবে। প্রথম রাউন্ডের গেমটির নাম হচ্ছে রেড লাইট অ্যান্ড গ্রিন লাইট। এই রোবোটিক পুতুলটা রেড লাইট গ্রিন লাইট বলবে, যেখানে রেড লাইট বললে প্লেয়ারদের স্টপ হতে হবে আর গ্রিন লাইট বললে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এভাবে নির্দিষ্ট টাইমের মধ্যে তাদের ফিনিশ লাইন ক্রস করতে হবে। যারা এই টাইমের আগে ফিনিশ লাইন ক্রস করবে তারাই জিতে যাবে। এরপর টাইমার চালু হওয়ার সাথে সাথেই খেলা শুরু হয়ে যায়।
পুতুলটা পেছনে ঘুরে গ্রিন লাইট বলতেই সবাই সামনের দিকে এগোতে থাকে। কয়েক সেকেন্ড পরে পুতুলটা রেড লাইট পরে পিছনে ঘুরে তাকায়। এ সময় একজন প্লেয়ার নড়াচড়া করছিল, তাই পুতুলটির চোখে থাকা মোশন ডিটেক্টর সেটাকে ডিটেক্ট করে নেয়। এরপর তাকে একটা গুলি করে। মুহূর্তেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দেখার জন্য 250 নম্বর প্লেয়ারটা চলে আসে। সে এসে দেখে সত্যি ছেলেটা গুলি খেয়ে মারা গেছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। এদিকে ততক্ষণে রেড লাইট হয়ে গেছে। তার নড়াচড়া দেখে তাকেও গুলি করা হয়। এটা দেখে অনেকেই ভয় পেয়ে পালাতে শুরু করে, আর তখনই তাদের ওপর অনর্গল গুলি চলতে থাকে এবং তারাও মারা যায়। এবার সবাই বুঝতে পারে তারা যে গেমটাকে এত সহজ মনে করেছিল আসলেই ততটা সহজ নয়। খেলার নিয়ম অনুযায়ী খেলা শেষ না হওয়া পর্যন্ত কেউ সেখান থেকে বের হতে পারবে না, তাই বেঁচে থাকা প্লেয়াররা খেলা চালিয়ে যেতে থাকে। এদিকে গিহুন একজনের নিচে চাপা পড়ে উঠতে পারছিল না। পিছন থেকে সাঙ্গু তাকে বলে এই খেলায় বাঁচতে হলে তাদের নির্ধারিত টাইমের মধ্যে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে, না হলে তাদের এভাবেই মরতে হবে। সে গিহুনকে আরও বলে সে যেন কারো একজনের পিছনে দাঁড়িয়ে সামনে এগোতে থাকে, তাহলে সে পুতুলের মোশন ডিটেক্টর থেকে বেঁচে যাবে। তো সাঙ্গুয়ের কথা মতো গিহুন এগোতে থাকে। ফিনিশ লাইনে পৌঁছানোর আগেই আরও অনেক প্লেয়ার মারা যায়। গিহুন প্রায় ফিনিশ লাইনে পৌঁছেই গিয়েছিল, কিন্তু একটা লাশের ওপর পা পড়ায় সে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। তখনই পুতুলটা রেড লাইট বলে মুখ ঘুরিয়ে নেয়। এই মুহূর্তে এক চুল নড়াচড়া হলে গিহুনকে গুলি করা হতো, কিন্তু ভাগ্য ভালো আলী আব্দুল নামের একটি ছেলে পিছন থেকে তাকে চেপে ধরেছিল, তাই শেষ মুহূর্তে সে বেঁচে যায়। সবশেষে টাইমারে যখন 1 সেকেন্ড বাকি, তখনই গিহুন আর আলী আব্দুল ফিনিশ লাইন ক্রস করতে সক্ষম হয়, কিন্তু তখনও কিছু প্লেয়ার ফিনিশ লাইনে পৌঁছাতে পারেনি, তাই সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। অবশেষে অনেকগুলো মৃত্যু নিয়ে এই রাউন্ডটা শেষ হয়ে যায়। তারপর মৃত প্লেয়ারদের একটা গোপন রুমে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পুড়িয়ে ফেলা হয়। চোখের সামনে এতগুলো মৃত্যু দেখে বেঁচে যাওয়া প্লেয়াররা রুমে এসে হতাশ হয়ে বসে থাকে। এরপর গার্ডেরা সেখানে এসে অ্যালার্ম বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সবাইকে গেমের প্রথম রাউন্ড শেষ করায় অভিনন্দন জানায়। এরপর আজকের গেমের রেজাল্ট দেখায়। দেখা যায় 456 জন প্লেয়ারের মধ্যে 255 জন প্লেয়ার বাদ পড়েছে, অর্থাৎ মারা গিয়েছে। বর্তমানে 201 জন প্লেয়ার বেঁচে আছে, যারা পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। তবে আজকে যে তারা পরিস্থিতি ফেস করেছে, এর পরের রাউন্ডগুলো খেলার কারোরই সাহস ছিল না। এজন্য তারা তাদের ছেড়ে দেওয়ার জন্য গার্ডদের কাছে হাত জোর করে অনুরোধ করতে থাকে। গার্ডরা বলে তারা এখানে কাউকে খেলার জন্য জোর করেনি, বরং এখানে যারা খেলায় ভুল করেছে শুধু তাদেরই শাস্তি দেওয়া হচ্ছে। তবে যেহেতু গেমের তৃতীয় রুলস অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ প্লেয়াররা যেটা চাইবে তাদেরই সিদ্ধান্ত নেওয়া হবে, তাই অধিকাংশ যদি খেলা বন্ধ করার পক্ষে থাকে তবে তাই হবে। এই জন্য তাদের একটা ভোট নেওয়া হবে। তবে ভোট নেওয়ার আগে গার্ডরা আজকের খেলা শেষে কতগুলো প্রাইজ মানি জমা হয়েছে সেটা দেখায়। এ সময় কন্টেইনারের ভেতর অনর্গল টাকার বান্ডিল পড়তে থাকে। গার্ড জানায় প্রতিটা প্লেয়ারের জন্য 100 মিলিয়ন ওন আছে। আর এখন পর্যন্ত যেহেতু 255 জন প্লেয়ার মারা গেছে, সেই হিসেবে 50 বিলিয়ন ওন ভোল্টে জমা হয়েছে। তো এখন যদি প্লেয়াররা খেলতে না চায় তাহলে ভোল্টে জমা টাকা মৃতদের পরিবারের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। কিন্তু যদি তারা খেলা চালিয়ে যায় তাহলে শেষ পর্যন্ত যে খেলায় জিতবে সে 455 জন প্লেয়ারের টোটাল প্রাইজ মানিটা পাবে, অর্থাৎ 456 বিলিয়ন ওন একাই পাবে। প্রাইজ মানির এত অ্যামাউন্ট থেকে অনেকেই লোভে পড়ে যায় এবং নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে। যাই হোক, এরপরে ভোটের আয়োজন করা হয়। একে একে সবাই ভোট দেওয়া শুরু করে। 201 জন প্লেয়ারের মধ্যে 200 জনের ভোট নেওয়া হয়। দেখা যায় 100 জন পক্ষে আর 100 জন বিপক্ষে ভোট দিয়েছে। এখন লাস্ট ভোটটা দেওয়ার জন্য এগিয়ে যায় বৃদ্ধ ইলনাম। সে এটা সেটা ভেবে খেলা বন্ধ করার পক্ষে ভোট দেয়। ফলে সংখ্যাগরিষ্ঠ প্লেয়াররা যেহেতু খেলা বন্ধের পক্ষে ভোট দিয়েছিল, তাই গার্ডেরা খেলা সমাপ্ত ঘোষণা করে। তখনও কিছু প্লেয়ার খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। গার্ডেরা তাদের নিয়মের বাইরে যেতে পারবে না, তবে তারা জানায় সকল প্লেয়াররা যদি আবারও এই গেমে ফিরে আসতে চায় তাহলে তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে। তখন যদি তারা ফিরে আসে তাহলে খেলাটা আবারও কন্টিনিউ করা হবে। তো এরপর সব প্লেয়ারদের চোখ হাত পা বেঁধে বিভিন্ন জায়গায় ফেলে আসা হয়। তারপরে যে যার বাসায় ফিরে যায়। তবে একমাত্র গিহুন থানায় চলে আসে। সে থানায় অফিসারদের সব ঘটনা খুলে বলে, কিন্তু স্বাভাবিকভাবেই কেউ তার কথা বিশ্বাস করে না। গিহুন স্কুইড গেমের কার্ডটা পুলিশকে দেখায় এবং গার্ডের নাম্বারে কল দিতে বলে, তাহলে সব প্রমাণ হয়ে যাবে। পুলিশ গার্ডের নাম্বারে কল দিয়ে দেখা যায় কলটা একজন মেয়ে রিসিভ করেছে।
আর সে গেমের ব্যাপারে কিছুই জানে না। তাই গিহুনকে পাগল মাতাল ভেবে থানা থেকে বের করে দেওয়া হয়। সে হতাশ হয়ে বাসায় ফিরে দেখে বাসায় তার মা নেই। সকালে বাসা থেকে বের হয়ে দেখে সাঙ্গু দূর থেকে তার মা আর দোকানটাকে দেখছে। গিহুন তাকে গিয়ে জিজ্ঞেস করে সে বাসায় ফিরছে না কেন। সাঙ্গু জানায় সে অনেক টাকা লোন ধার বাকি করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল। এখানে ব্যাংকের টাকাও ইনভেস্ট করেছিল, কিন্তু সব টাকা সে লস খেয়ে গিয়েছিল। এমনকি তার মায়ের বাড়ি দোকান সব কিছুর উপর লোন উঠিয়েছিল। সেগুলো শোধ দেওয়ার মতো টাকা তার কাছে নেই, এজন্য সে বাসায় ফিরতে পারছে না। তো এর মধ্যে গিহুনের কাছে কল চলে আসে আর তাকে হাসপাতালে ডাকা হয়। সে হাসপাতালে গিয়ে দেখে তার মা শয্যাশয়ী। ডাক্তার বলে গিহুনের মায়ের পায়ে একটা ক্ষত ছিল। যেহেতু ওনার ডায়াবেটিস ছিল তাই ক্ষতটা শুকায়নি, বরং ইনফেকশনে পুরো পায়ে ছড়িয়ে পড়েছে। এখন ওনাকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে, কিন্তু মায়ের অপারেশন করার মতো টাকা তার কাছে ছিল না। তাই তার নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। এদিকে থানায় পুলিশ অফিসার জুনহো তার ভাইকে খুঁজে বেড়াচ্ছিল। তার ভাই বেশ কিছুদিন ধরেই নিখোঁজ। সে হোস্টেলে তার ভাইয়ের রুমটা খুঁজতে যায় এবং সেখানে সেম একটা কার্ড খুঁজে পায়, যেমনটা গিহুন দেখিয়েছিল। কার্ডটা দেখে অফিসার জুনহো সন্দেহ করে গিহুন যা বলেছিল তা সবই যেন সত্যি। তাই সে এবার গিহুনকে খুঁজতে শুরু করে। অন্যদিকে কাং ফিরে এসে একটা অনাথ আশ্রমে যায়। এখানে তার ভাইকে রেখে গিয়েছিল। আসলে কাং ও তার পরিবার উত্তর কোরিয়ার বাসিন্দা, কিন্তু ঝামেলার কারণে তার ভাইকে নিয়ে সে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছে। এখন সে তার মাকে এখানে আনার চেষ্টায় আছে, তাই বিভিন্নভাবে টাকা ইনকাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনকামের ঝামেলায় ভাইকেও সাথে রাখতে পারছে না, তাই অনাথ আশ্রমে রেখে দিয়েছে। এদিকে গেমের আরেক প্লেয়ার আলী আব্বাস একটা কারখানায় চাকরি করত। সে তার বসের কাছে কিছু টাকা পেত, কিন্তু তার বস তাকে টাকা দিতে চাচ্ছিল না। এই নিয়ে বসের সাথে তার হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে তার বসের হাত একটা মেশিনে ঢুকে যায় এবং হাতটা থেতলে যায়। এই সুযোগে আলী টাকার একটা প্যাকেট নিয়ে পালিয়ে যায়। তারপর বাসায় ফিরে তার স্ত্রীকে বলে সে যেন দেশে ফিরে যায়। এখানকার সব ঝামেলা শেষ করে তারপর সেও দেশে ফিরে যাবে। এদিকে গিহুন টাকা ম্যানেজ করার চেষ্টা করছিল। সে তার বন্ধুর কাছে টাকা ধার করার জন্য যায়, কিন্তু সে তাকে টাকা ধার দেয় না। তাই হতাশ হয়ে একটা বারে বসেছিল। হঠাৎ তার বৃদ্ধ ইলনামের সাথে দেখা হয়। ইলনাম বলে সে আবারও গেমে ফেরত যেতে চায়। সে এমনিও বেশি দিন বাঁচবে না, তাই মরার আগে অদ্ভুত কিছু ফিল করার মন চাচ্ছে তার। জীবনের মানেটাকে বুঝতে চায় সে। যদিও গিহুন তখনও গেমে ফেরত যাওয়ার বিষয়ে কিছু ভাবছিল না। সে টাকার জন্য তার প্রাক্তন স্ত্রীর কাছে যায়, কিন্তু সে তার সাথে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। একটু পর তার প্রাক্তন স্ত্রীর বর্তমান হাজব্যান্ড এসে গিহুনকে কিছু টাকা দিয়ে বলে সে যেন আর কখনো তার ফ্যামিলিকে বিরক্ত করতে না আসে। এটা শুনে গিহুন রেগে যায় আর লোকটাকে ঘুষি মেরে টাকাগুলো তার মুখের ওপর ছুঁড়ে ফেলে দেয়। এ সময় গিহুনের মেয়ে বাহিরে আসে আর এসব দৃশ্য দেখে ফেলে। গিহুন লজ্জায় মাথাটা হেট করে সেখান থেকে চলে আসে। সে হতাশ হয়ে বাসায় ফিরছিল, তখন অফিসার জুনহো তাকে আটকায় আর গেমের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। সেই সাথে সে জানায় গিহুনের মতো একই কার্ড সে তার ভাইয়ের ঘরে পেয়েছিল, আর তার ভাই কিছুদিন ধরেই নিখোঁজ। তাই ভাইকে খুঁজতে গিহুনের কাছে সে হেল্প চায়, কিন্তু গিহুন হেল্প করার মতো পরিস্থিতি ছিল না। সে জুনহোকে এড়িয়ে চলে যায়। বাসায় ঢুকে গিহুন দেখে তার দরজার ফাঁকে স্কুইড গেমের একটা ইনভিটেশনের কার্ড রাখা আছে। সে কার্ডটা হাতে নিয়ে আবারও গেমে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাই আবারও অদৃশ্য জায়গাতে গিয়ে দাঁড়ায়। একটু পর একটা গাড়ি এসে আগের মতোই অজ্ঞান করে নিয়ে যায়। তবে এ সময় একটা ঘটনা ঘটে যায়। জুনহো গিহুনকে ফলো করছিল, তাই স্কুইড গেমের লোকেরা যখন গিহুনকে নিয়ে যাচ্ছিল তখন জুনহো তাদেরকে ফলো করতে শুরু করে। এরপরে গাড়িটা ট্রাফিকে থামলে জুনহো খুব সাবধানে গাড়ির নিচে ঢুকে গাড়ির কোনো একটা পার্টস ধরে ঝুলতে থাকে। এরপর গাড়িটাকে বোর্ডের জাহাজের মধ্যে নিয়ে আসা হয়। এখানে গিহুনের গাড়িটা ছাড়াও আরও অনেক পার্টিসিপেন্টসদের গাড়ি ছিল। এ সময় গাড়িরা বিভিন্ন দিকে বিচ্ছিন্ন হলে জুনহো একজন গার্ডকে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। এরপর তার ড্রেসটা আর মাস্কটা পরে লাশটাকে পানিতে ফেলে দেয়। লাশটা ফেলে দেওয়ার আগে জুনহো আইডি কার্ডটা লাশটার পকেটে ঢুকিয়ে দিয়ে দেয়। পরে বাকি গার্ডদের সাথে মিশে যায়। মাস্ক পরে থাকায় কেউ তাকে চিনতেও পারে না। তারপর সবাইকে একটা বিচ্ছিন্ন দ্বীপে নিয়ে আসা হয়। এরপরে স্কুইড গেমের প্লেসে নিয়ে এসে সবার জামা কাপড় বদলে ইউনিফর্ম পরিয়ে দেওয়া হয়। সকালে তাদের জ্ঞান ফেরার পর দেখা যায় 201 জনের ভিতরে 187 জন প্লেয়ার ফিরে এসেছে। একটু পরে সবাইকে বেশ ভালো খাবার খেতে দেওয়া হয়। সেদিনের মতো কাউকে কোনো টাস্ক দেওয়া হয় না।
রাতে প্লেয়ারদের ভিতরে হানমি নামে একজন মহিলা সিগারেট খেতে চাইছিল, কিন্তু এখানে নিজেদের সাথে কিছু রাখা নিষেধ ছিল। তাই সে গোপনাঙ্গের ভিতর করে একটা কৌটায় সিগারেট লুকিয়ে রেখেছিল। এবার সে বাথরুমে যাওয়ার বাহানা করে। গার্ডেরা বলে এখানে বাহিরে যাওয়ার কোনো অনুমতি নেই। তবুও হানমি জেদ ধরে, তার নাকি খুব করে বাথরুমের চাপ দিয়েছে। অবশেষে উপায় না থাকায় গার্ডেরা তাকে যেতে দেয়। এখানে হানমিকে যেতে দেখে কাঙ্গো বলে তারও বাথরুম যেতে হবে। তাই গার্ড তাদের বাথরুমে ঢুকতে দিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে। তো হানমি যে বাথরুমে ঢুকে কাঙ্গো সেই বাথরুমেই গিয়েছিল। তারপর সে ছুরি বের করে। সে ছুরিটা যেভাবে হোক গার্ডদের থেকে লুকিয়ে রেখেছিল। কাং ছুরি দিয়ে করিডোরের সিলিংয়ের একটা ঢাকনা খুলে ফেলে। তারপরে উপরের করিডোরে উঠে যায়। সে করিডোর দিয়ে আস্তে আস্তে এগোনোর সময় রান্নাঘরটা দেখতে পায়। সে দেখে গার্ডেরা বিশাল সব পাতিলে চিনি গুলাচ্ছিল। এটা দেখে সে আবারও করিডোর দিয়ে বাথরুমে নেমে আসে। এতক্ষণ ধরে কাংকে হানমি সাপোর্ট দিচ্ছিল। কাং নেমে আসার পরে তারা বাথরুম থেকে বেরিয়ে আসে এবং স্বাভাবিকভাবে গণরুমে চলে যায়। হানমি কাংকে জিজ্ঞেস করে সে আসলে সেখানে কি দেখেছিল। কাং বলে সে সেখানে চিনি গোলাতে দেখেছে, তবে চিনি গোলানোর কারণ তারা বুঝতে পারে না। সকালে সব প্লেয়ারদের নাস্তা খেতে দেওয়া হয়, তবে একজন প্লেয়ারকে কোনো একজন গার্ড পাউরুটির ভিতরে একটা সিরকুট দেয় এবং পরে গেম সম্পর্কে তাকে জানিয়ে দেয়। এই প্লেয়ারটি একজন ডাক্তার ছিল, তার নাম বিয়ঙ্গি। গার্ডের সাথে তার কী সম্পর্ক তা আমরা পরে জানতে পারবো। এরপর নাস্তা শেষ হলে সবাইকে পরে গেমের জন্য রেডি হতে বলা হয়। প্লেগ্রাউন্ডে যাওয়ার সময় সাঙ্গু কাংকে বলে, তোমাকে হানমির সাথে কালকে কথা বলতে দেখেছিলাম। তুমি আসলে সেখানে কি দেখেছিলে? যদি তুমি বলতে পারো সেখানে কি দেখেছিলে, তাহলে আমি আন্দাজ করতে পারবো পরবর্তী গেম সম্পর্কে। কাং সাঙ্গুকে জানায় সে সেখানে চিনি গোলাতে দেখেছিল। সাঙ্গুও তখন বুঝতে পারছিল না গার্ডেরা কেন চিনি গোলাচ্ছিল। তবে একটু পরে তাদেরকে প্লেগ্রাউন্ডে আনা হয় এবং তারা দেখতে পায় দেয়ালের চারপাশে 4টা শেপ আঁকা আছে, একটা বৃত্ত, একটা ত্রিভুজ, একটা স্টার এবং একটা ছাতা। এগুলো দেখে সাঙ্গুয়ের ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় মেলায় চিনি গুলিয়ে বিভিন্ন ধরনের মিঠাই বানানো হতো। সাঙ্গু আন্দাজ করে ফেলে পরের গেমটা আসলে কি হতে চলেছে। গিহুন তাকে এই গেমের ব্যাপারে জিজ্ঞেস করলেও সে তার বন্ধুকেও এই ব্যাপারে বলে না। গার্ড সবাইকে বলে দেয় তারা যেন এই 4টি শেপের মধ্যে তাদের পছন্দ মতো যে কোনোটির সামনে দাঁড়িয়ে পড়ে। এরপর দেখা যায় আসল টুইস্ট। সবাইকে তাদের পছন্দ মতো শেপ অনুযায়ী চিনির একটা করে ছাঁচ দেওয়া হয় এবং একটা করে সুই দেওয়া হয়, আর বলা হয় ছাঁচটা না ভেঙে 10 মিনিটের মধ্যে তাদের এই শেপটাকে বের করে আনতে হবে। কেউ যদি শেপটা ভেঙে ফেলে বা নির্ধারিত টাইমের মধ্যে ফিনিশ করতে না পারে তাহলে সে হেরে যাবে, অর্থাৎ মেরে ফেলা হবে। সাঙ্গু যেহেতু গেমের ব্যাপারে আন্দাজ করতে পেরেছিল তাই সে ত্রিভুজের সামনেই দাঁড়িয়ে পড়েছিল, আর গিহুন কিছু না বুঝেই ছাতার শেপের সামনে দাঁড়িয়ে পড়েছিল। খেলা শুরু হলে সাঙ্গু খুব সহজেই ছাঁচ থেকে ত্রিভুজটা আলাদা করে ফেলে এবং গেমটা জিতে বেরিয়ে যায়। যারা সহজ শেপ পেয়েছিল তারা দ্রুত গেমটাকে শেষ করে বেরিয়ে যায়, কিন্তু গিহুনের মতো যারা কঠিন শেপ নিয়েছিল তারা বিপদে পড়ে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করতে থাকে। মাঝখানে অনেকে ভুল করায় গুলি খেয়ে মরতে হয় তাদের। এদিকে সময় শেষ হয়ে আসছিল, তাই গিহুন একটা বুদ্ধি খাটায়। সে ছাঁচটাকে চাটতে শুরু করে, এতে করে ছাঁচগুলো ভিজে নরম হয়ে আসে। তার দেখা দেখি আরও অনেকেই নিজেদের ছাঁচগুলো চাটতে শুরু করে। একদম শেষ মুহূর্তে গিহুন সহ আরও অনেকেই ছাঁচ থেকে শেপটা আনতে সক্ষম হয়। এরপরে তাদের প্লেগ্রাউন্ডের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়। একটা হেরে যাওয়া প্লেয়ার সুই দিয়ে একটা গার্ডকে আক্রমণ করে এবং আরেকজন প্লেয়ারের পিস্তল কেড়ে নিয়ে তার মাথায় গুলি ঠেকিয়ে সবাইকে ভয় দেখাতে থাকে। লোকটা ওই গার্ডটাকে মাস্ক খুলতে বলে। মাস্ক খুললে দেখা যায় গার্ডটা একদমই কিশোর বয়সী। লোকটা এরকম বাচ্চা ছেলেকে বিবেকবোধের কারণে মারতে পারে না, তাই নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে মারা যায়। এ সময় ফ্রন্টম্যান চলে আসে এবং মাস্ক খোলা গার্ডকে গুলি করে মেরে ফেলে এবং বলে এখানে যদি কেউ কোনো গার্ডের পরিচয় জানতে পারে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এটা বলে সে বাকি গার্ডদের সাবধান করে দেয়। এরপর প্লেয়াররা রুমে ফিরে আসার পরে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট জানানো হয়। এই রাউন্ডে 187 জনের ভিতরে 79 জন বাদ পড়েছে, মানে মারা গেছে। তাই তাদের ভাগের টাকাগুলো ভোল্টে জমা হয়। ভোল্টের টাকাগুলো বাড়তে দেখে অনেকেই খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর সবাইকে খাবার দেওয়া হয়। আজকে ডিনারে শুধু একটা ডিম আর একটা বিয়ার দেওয়া হয়, তাই ডেক্সোর একটা গ্রুপ 2বার করে খাবার নেয়।
ফলে দেখা যায় 5 জন মানুষ আর খাবার পায় না। এখানে সবার জন্য সমান পরিমাণ খাবার বরাদ্দ থাকে, কিন্তু ডেক্সুর গ্রুপ যেহেতু 2বার খাবার নিয়েছে, তাই লাস্টের ভাগে আর খাবার জুটে না। তাদের মধ্যে একজন ডেক্সুর কাছ থেকে খাবার কেড়ে নিতে গেলে ডেক্সু তাকে মারতে মারতে একদম মেরেই ফেলে। এটা দেখে গিহুন গার্ডদের কাছে নালিশ করে, কিন্তু গার্ডেরা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। একটু পর দেখা যায় মৃত প্লেয়ারটার ভাগের টাকাও জমা হয়। এটা দেখে সব প্লেয়াররা বুঝতে পারে এখানকার কোনো একজন প্লেয়ার মরে যাওয়া মানে তাদেরই লাভ। তো কেউ কেউ সুযোগের সদ্ব্যবহার করার প্ল্যান করতে থাকে, আর কেউ কেউ সতর্ক হয়ে যায়। এদিকে ডাক্তার বিয়ঙ্গি কিন্তু প্লেয়ারদের সাথে ছিল না। আসলে এখানে একদল গার্ড মৃত প্লেয়ারদের শরীর থেকে অর্গান বের করে সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিত, আর এই অর্গানগুলো বিয়ঙ্গি বের করে দিত। এই জন্য গার্ডেরা তাকে বিভিন্নভাবে চিরকুট পাঠিয়ে গেমের ব্যাপারে আগেই জানিয়ে দিত, যাতে সে তাড়াতাড়ি মারা না যায়। তো এই ছিল বিয়ঙ্গি আর গার্ডের মধ্যেই ডিল। এরপর তাকে একটা ডিম দেওয়া হয়, আর বলে আজকে ইচ্ছে করেই প্লেয়ারদের কম খাবার দেওয়া হয়েছে, যাতে করে তাদের নিজেদের মধ্যে লড়াই শুরু হয় আর হতাহতের ঘটনা ঘটে। এগুলো গেমেরই একটা অংশ। তাই তারা বিয়ঙ্গিকে পরামর্শ দেয় আজকে রাতে সে যেন কোনো শক্তিশালী গ্রুপের সাথে যোগ দেয়। এছাড়াও তাকে চিরকুট দিয়ে তাকে পরবর্তী গেম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। তাই এবার বিয়ঙ্গি ডেক্সুর গ্রুপে গিয়ে যোগ দেয় আর বলে আজকের রাতে সে যদি তাকে প্রোটেক্ট করতে পারে তাহলে সেও ডেক্সুকে প্রোটেক্ট করবে। তো আজকে রাতে যে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে এটা সবাই বুঝতে পেরেছিল। তাই গিহুন, সাঙ্গু, আলি আর ইলনাম একসাথে সেফ কোথাও থাকার প্ল্যান করতে থাকে।